আনহুকে এমনি ভাবে চক্রান্ত করে এনে কুপার মধ্যে সপরিবারে শহীদ করেছিল। কুপায় আনার পরে এজিদ বাহিনী বলেছিল, আমার খেলাফতি মেনে নেন, তাহলে আমি রাজ দরবার থেকে যতটুকু সুবিধা ভোগ করি আপনি তার চেয়েও বেশি সুযোগ সুবিধা ভোগ করেন, কিন্তু আমাকে খলিফা মেনে নেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেন, ঠিক আছে, এই মুহূর্তে আমি তোমার খেলাফতি মেনে নিলাম। সেই খেলাফতি মেনে উনি যদি মদিনা শরীফে গিয়ে বলতেন, তুমি আমাকে চক্রান্ত করে কৌশলে আমার দুর্বল জায়গায় আমাকে বলেছ, সেইখানে আমি তোমাকে মেনেছি, কিন্তু আমি মদিনায় এসে ঘোষণা দিলাম তোমার নেতৃত্ব আমরা মানি না, তাহলে কিন্তু সপরিবারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইতে হতো। আমাদের মধ্যে অনেকেই কৌশল বলেন, ইসলামের মূল ধারার মধ্যে কোনো কৌশল মানা যাবে না। যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে, অন্যথায় সপরিবারে শহীদ হতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন কারবালার ময়দানে ছোট শিশু আসগর সহ সপরিবারে শহীদ হয়ে তার প্রমাণটুকুই রেখেছিলেন। সংগ্রামী সাহাবী ও বন্ধুরা, এমনি ভাবে আমাদের রইস, হাফেজ, মুফতি এবং মসজিদের খতিব রইসউদ্দিনকে 20 রাকাত তারাবি নামাজ এবং 8 রাকাত তারাবি নামাজ দিয়ে তার সাথে বহস হলো। সেই বহসে যখন 20 রাকাত বিজয় লাভ করে, তারপরে একটি চক্র তারে মারার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই সময়ে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের উপর হামলা করেছিল। সেই হামলার প্রতিবাদে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশের আয়োজন করেছিলাম। তখনকার সরকার আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়ার পরেও আমাদের সেই সমাবেশের 2 দিন আগে বললেন যে আপনারা সমাবেশ এখানে করতে দেওয়া হবে না। আমরা বলেছিলাম, কি অপরাধ আমাদের? আমরা তো আমাদের ভাই মুসলমান হত্যা করা হচ্ছে সেই ফিলিস্তিনিতে, আমরা তো আমাদের ভাইয়ের পক্ষে কথা বলতে চাচ্ছি। আমরা তো কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি রাজপথে না দাঁড়াইতে পারি, তাহলে এই সোনার বাংলাদেশ স্বাধীন করে কি লাভ হলো? সেই দিন আমাদেরকে অনুমতি না দিয়ে তখন তারা বললেন, আপনারা গোলাপবাগ মাঠে করবেন। আমরা বললাম, তাই আমরা মেনে নিলাম, আমরা গোলাপবাগ মাঠেই করব। প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রশাসন যেভাবে বলে আমরা সেইভাবেই প্রোগ্রাম করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেদিন প্রোগ্রাম সেই দিন ওনারা বললেন গোলাপবাগ মাঠেও করা যাবে না। এদিকে সারা বাংলাদেশের জনতা এসে আপনারা দেখেছেন ঢাকা প্রেস ক্লাব, সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের পল্টন এবং দৈনিক বাংলা সহ যখন লোকায়িত হলো, সেইখানে আমাদের সেই হাফেজ রইসউদ্দিনও গাজীপুর থেকে 10টি গাড়ি লোক নিয়ে সেইখানে অবস্থান, 100টি গাড়ি লোক নিয়ে সেখানে অবস্থান করে। শতাধিক গাড়ি তার নেতৃত্বে আসার পর সে যখন প্রোগ্রাম শেষে গাজীপুর গেল, তখনই সেই কুচক্রী মহল তাকে মসজিদ থেকে বাসা থেকে মসজিদে যাওয়া অবস্থায় তাকে রাস্তার মধ্যে ধরে ক্ষোভ সৃষ্টি করে তাকে নির্মমভাবে গাছের মধ্যে ঝুলিয়ে গাছের মধ্যে বেঁধে একের পর এক আঘাত করে তাকে মেরেছে। যখন তার গার পড়ে গেল, মৃত্যু অবস্থা চলে আসলো, তখন প্রশাসনকে খবর দেওয়ার পরে সেই মব বাহিনীর নির্দেশে প্রশাসন দ্রুত গিয়ে রইসউদ্দিনকে গাড়িতে করে নিয়ে আসে। এই অবস্থায় হাফেজ রইসউদ্দিন পুলিশের কাছে পানি চেয়েছিল। পুলিশ তার পানির বোতলটা তার মুখের কাছে নিয়েও সেই পানিটা আবার রিটার্ন ব্যাক করে নিয়ে আসছে। এই নির্মম ইতিহাস বাংলার জমিনে আর ঘটেছে কিনা আমরা জানি না। এই
মৃত্যুর ঘটনাটি, হাফেজ রইসুদ্দিনের শহীদের ঘটনাটি বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিক ভাইয়ের ক্যামেরায় বন্দী রয়েছে। কিভাবে তারা প্রকাশ্য দিবালোকের মধ্যে সেই হাফেজ রইসুদ্দিনকে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকের মধ্যে একজন মসজিদের ইমাম, সারা বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যেখানে বাংলাদেশে মসজিদ নেই। ঢাকা শহর মসজিদের নগরী বলা হয়, প্রতিটি অলি গলিতে মসজিদ। এতগুলি মসজিদের ইমামদের এক সহযোদ্ধা ইমামকে এই নির্মমভাবে হত্যা করার পরেও দেখা গেল কি আমরা ঢাকার থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনার নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ আমরা হাফেজ রইসুদ্দিনের বাড়িতে গিয়েছি। সেইখানে ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব সঙ্গে সঙ্গে তার পরিবারের জন্য 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং তার সন্তান এবং তার স্ত্রীর মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেন। সাথে সাথে আমরা জানাতে গিয়েছি যে হাফেজ রইসুদ্দিনকে আপনাদের থানায় হেফাজতে আনার পর যেমনি ভাবে জেল হাজতে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, আমরা তার মামলা করার জন্য এসেছি। অত্যন্ত দুঃখের বিষয়, থানার দায়িত্ব ছিল সেই দিন আমাদেরকে খুঁজে বার করে আমরা বাদী হব, তারা মামলা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সারাদিন থেকে রাত্রে 12টা পর্যন্ত আমরা থেকেছি, থানায় মামলা নেই। জানি না কোন উদ্দেশ্য সেইখানে কাজ করেছে। এর একটি মাত্র অপরাধ, রইসুদ্দিন অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের দক্ষিণের নেতৃত্ব দিয়েছিলেন। উনি সেই ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন। উনার যোগ্য নেতৃত্ব এদেশের ইসলামী কার্যক্রমের পক্ষে ছিল, এটি ছিল তার অপরাধ। সেই দিন বিচারের দাবি নিয়ে আমরা যখন মামলা করতে গিয়েছি, তারা মামলা আমাদের কাছ থেকে নেই। এরপরে আমরা কোর্টে মামলা করেছি। আপনাদের ক্যামেরায় সেই খুনিরা আজও আপনারা বহন করছেন সেই খুনিদের ছবিগুলা, কিন্তু প্রশাসন আজও পর্যন্ত একজন খুনিকেও গ্রেফতার করে নাই। প্রকাশ্য দিবালোকে ফোন করার পরে, চিহ্নিত খুনি হওয়ার পরেও একজন খুনিকে এখন পর্যন্ত গ্রেফতার করে নাই। কি অপরাধ করেছিল সেই হাফেজ রইসুদ্দিন? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, আমি প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছি, সেই বিষয়গুলি আলোচনা করেছি। কিন্তু এখন পর্যন্ত আমি সশরীরে গিয়েছি, তারপরেও আমরা এখন পর্যন্ত তার বিচার পাই নাই। অত্যন্ত দুঃখের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা পূর্বে নির্ধারিত তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা যখন গিয়েছি, আমাদের সর্বোচ্চ সময় সেখানে আধা ঘন্টা লাগার কথা, কিন্তু আমরা সেই 1টা থেকে রাত্রে 7টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। এমনি ভাবে আমাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়া আমাদেরকে এই অ্যাভয়েড করার পরেও আমাদের কাজ আমরা করেছি। আপনারা লক্ষ্য করেছেন, গত বর্ষ দিনও প্রেস ক্লাবের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যখন রইসুদ্দিনের প্রতিবাদ করলো, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলো, সেইখানে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। পুলিশের নির্যাতনে অনেক ভাই আহত হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদেরকে মিছিল করতে হয়েছে, যা আপনাদের সাংবাদিক ভাইদের ক্যামেরায় বন্দী রয়েছে, আপনারা তা প্রকাশ করেছেন। তারপরেও আমরা এখনো আমাদের বিচার পাচ্ছি না। আপনারা লক্ষ্য করেছেন, পল্টনের ময়দানে তার প্রতিবাদ হয়েছে, দৈনিক বাংলার ময়দানে চৌরাস্তার প্রতিবাদ হয়েছে। আজকে আমাদের সেই শিল্পকলার সামনে প্রতিবাদ হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে প্রতিবাদ হয়েছে, আমাদের সেই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ হয়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা যারা যেভাবে উদ্যোগ নিচ্ছেন তাদের সাথে আমরা অবস্থান নিচ্ছি।
আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কর্ণপাত হয় নাই। আমি ওনাদেরকে বলতে চাই, যারা খুনিদেরকে অতীতে প্রশ্রয় দিয়েছে, সেই খুনিরাই সেই সরকারের ছায়া তলে থেকে তাদেরকে দেশ থেকে বিদায় করেছে অথবা হত্যা করেছে বা ক্ষমতাচ্যুত করেছে। এটা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সব খুনিরা কোনো দলের হতে পারে না। তাদের বিচার করুন, তাদের বিচার করে আপনি 5 বছর ক্ষমতায় থাকুন, আমাদের কোনো বাধা নেই। আমরা রইসুদ্দিনকে হারিয়েছি, আমরা মিডিয়া ব্যক্তিত্ব, সারা বিশ্বের মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুককে হারিয়েছি। আমরা দেখতে পারি একটি সাধারণ মানুষ যদি, একটা কমিউনিস্ট যদি সাধারণত কোন ধরনের আঘাত পায়, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা নিন্দা জানান। সেই আদেশ রইসুদ্দিনের জন্য সরকারি দল বিরোধী দল কোনো নিন্দা জানান নাই। সেই নুরুল ইসলাম ফারুকের জন্য সরকারি দল বিরোধী দল কোনো নিন্দা জানান নাই। আমরা তাহলে কি বুঝতে পারি? আপনার কি ইসলামের বিপক্ষে? আপনার কি ইহুদিদের দালাল? আপনার কি আমেরিকার দালাল নাকি ইন্ডিয়ার দালাল? সেই সব দালালি যদি ছেড়ে দেন, তাহলে তো ইসলামের জন্য যারা কাজ করে তাদের জন্য আপনারা এগিয়ে আসার কথা ছিল। আমরা নুরুল ইসলাম ফারুককে হারিয়েছি, আমরা মৌলানা বাকিবুল্লাহকে হারিয়েছি, আমরা রফিক ভাইকে হারিয়েছি, হালিম ভাইকে হারিয়েছি, আমরা রফিক হালিম সাথে লিয়াকত ভাইকে হারিয়েছি, আমরা রফিক হালিম লিয়াকত হামিদুল্লাহ খান বাবু, দীপু জিতু সহ আমাদের সেই মৌলানা বাকিবুল্লাহ এবং মৌলানা রইস এবং মৌলানা আপনার নুরুল ইসলাম ফারুককে হারিয়েছি। আমরা ইসলামের জন্য আর কত রক্ত দিলে আপনাদের চোখে ভাসবে? আমরা তা জানতে চাই। আমরা চাই এই সব আলেম ওলামাকে যারা শহীদ করেছেন তাদের ন্যায় বিচার এই বাংলার জমিনে আপনারা করবেন, অন্যথায় আপনাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকে শিল্পকলার সামনে থেকে ন্যায় বিচারের পক্ষে জুলুমকারীদের বিচারের দাবিতে আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আমরা কথা বলছি। এই জন্য যদি খুনিদের বিচার হয় তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, যদি খুনিদের বিচার হয় তবে সমাজে আমাদের মা বোনরা সুন্দরভাবে চলতে পারবে। আমাদের আজকে ছেলে মেয়েরা, মা বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা ঘর থেকে বাইরে হলে আমাদের ভয়ে থাকে সে আবার ঘরে ফিরে আসবে কিনা, সে কোথাও নির্যাতিত হয় কিনা। এই সব খুনিদের বিচার যদি যথাযথ হয় তাহলে আর কোন হবে না, আমার মা বোনরা নির্যাতিত হবে না। সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা এই সমাজে চলবে না, চলবে না যদি সঠিক বিচার হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, যেহেতু চিহ্নিত সন্ত্রাসীরা, খুনিরা প্রকাশ্য হাঁটছে, আপনি ইচ্ছা করলে একদিনের ভিতরে তাদেরকে গ্রেফতার করতে পারেন, আপনি ইচ্ছা করলে একদিনের ভিতরে তাদেরকে প্রকাশ্য দিবালোকের মধ্যে ফাঁসিতে ঝুলাইতে পারেন। আমরা তাদের বিচারের দাবি করছি, অথবা আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি আমরা রয়েছি, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন রাজপথে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছে। আগামীকাল মে দিবস সকাল 8টার সময় আমাদের মে দিবসের প্রোগ্রাম রয়েছে। আমাদের মাননীয় মহাসচিবকে তার দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা এবং সাংবাদিক ও মিডিয়ার বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছি, সেটা আপনারা জানেন আগামীকাল মহান মে দিবস। এই মে দিবস শ্রমিক দিবস। সেই দিবসকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ব্যানারে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হইবে। র্যালিটি হবে বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে এবং সেই র্যালির নেতৃত্ব দিবেন
বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব। আপনারা সকলেই উক্ত র্যালিতে সামিল থাকবেন, উপস্থিত থাকবেন, আমাদের সঙ্গে একত্র প্রকাশ করবেন।